যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করছো বা ইন্টারভিউ দিতে যাবে, তো তাদেরকে আমি বলবো এই একটা সিরিজ আমি শুরু করছি, যে সিরিজের মাধ্যমে ইন্টারভিউ এর কি কি প্রশ্ন হতে পারে বা 2016 সালে কি কি প্রশ্ন হয়েছিল এবং তার উত্তর কি হওয়া উচিত, সেইগুলো কিন্তু আমি এক একটা জেলা ভিত্তিক কিন্তু ক্লাস কিন্তু করাবো তোমাদের, যেটা সম্পূর্ণ ফ্রিতে। তো দেখো আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা। তো আলিপুরদুয়ার জেলার একজন ক্যান্ডিডেট, তাকে কি প্রশ্ন করা হতে পারে, ঠিক আছে, এবং তার উত্তর কি হওয়া উচিত, সেইগুলো কিন্তু আলোচনা করব। যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অবশ্যই দেখে যাবে, কারণ তোমরা জানো যে গ্রুপ সি গ্রুপ ডি তে ইন্টারভিউ এর গুরুত্ব কিন্তু খুবই বেশি। মানে গ্রুপ, বিশেষ করে যে গ্রুপ ডি ইন্টারভিউ দিতে যাবে, তোমরা জানো যে গ্রুপ ডি তে 5 নাম্বার ইন্টারভিউ থাকে। তো ইন্টারভিউটা দেখবে যে ফুল মার্কস পাবে বা 4.5 বা 5 পাবে, সেই কিন্তু চাকরি কিন্তু পাবে। কিন্তু কেউ আবার দেখবে 1, 2ও কিন্তু পাবে। কেন পাবে তারা? না, তারা এই ঠিকঠাক উত্তর না দিতে পারার জন্য তাদের কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে বানিয়েছি ইন্টারভিউ এর কি কি প্রশ্ন হতে পারে ইন্টারভিউ হলে এবং তার উত্তর কি হওয়া উচিত, সেগুলো কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি তৈরি করেছি। তাহলে আজকে কিন্তু এই 1 নাম্বার ইন্টারভিউ, মক ইন্টারভিউ 1, আমি কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাশন বা আলোচনা কিন্তু করছি, মন দিয়ে তোমরা কিন্তু শুনবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। প্রথম প্রশ্ন, তাহলে আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। এর এই কোশ্চেনটা কিন্তু সাধারণ কোশ্চেন এবং ইন্টারভিউ হলে তুমি ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার কিন্তু এই প্রশ্নটা হবে। তো তখন তোমাকে কি উত্তর দেওয়া উচিত? না, তুমি উত্তর দেবে যে নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম বলে তোমরা প্রথমে আগে ঢুকলে ইন্টারভিউ হলে, আর তখন তারপরে দেখবে এই কোশ্চেনটা হবে। কোশ্চেনটা হলেই তখন তুমি কি বলবে যে আমার নাম এটা, আমি তোমার জেলা বলেই দিয়েছে এখানে যে আলিপুরদুয়ার জেলার যেখানের বাসিন্দা, ধরো এই ব্লকের, ঠিক আছে, সেটা তোমরা কিন্তু লিখলে বা বলবে। এবং দেখো এই বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি সম্পন্ন করেছি, মানে তোমার যে ডিগ্রি সেটা কিন্তু তোমাকে বলতে হবে। আমি নিজেকে একজন পরিশ্রমী শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসাবে মনে করি এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করি। আমার প্যাশন হলো সুযোগ পেলে আমি আমার দক্ষতার মাধ্যমে বিদ্যালয়ের উন্নতিতে অবদান রাখার চেষ্টা করতে চাই। তো এইটা কিন্তু সুন্দর, তোমার সম্বন্ধে প্রথম তুমি ইন্ট্রোডাকশনটা কিন্তু দেবে। তারপরে হয়তো প্রশ্ন এরকম হতে পারে যে আপনার জীবনের লক্ষ্য কি, তো তখন তুমি উত্তর কি করবে? দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার করা হয়েছে 2016 সালে, সেইগুলো আমি কিন্তু তোমাদের আলোচনা করছি। তোমাদের 2016 সালে যেগুলো ফেস করেছিল সেগুলো তোমাদেরও ফেস করতে হতে পারে। তাহলে এই কোশ্চেন কিন্তু এভারগ্রিন কোশ্চেন, যে না আপনার জীবনের লক্ষ্য কি। উত্তর তখন হবে যে আমি একজন সৎ নিষ্ঠাবান কর্মী হিসাবে প্রতিষ্ঠানের সেবায় নিজেকে নিয়োজিত করা এবং নিজের কাজের মাধ্যমে একটি ইতিবাচক প্রভাব ফেলা। এটা কিন্তু উত্তর তোমার হওয়া উচিত। পরের প্রশ্ন, যে আপনাকে এই পদের জন্য কেন বেছে নেব? অনেক ক্যান্ডিডেট আছে তাই তো, তোমাকে শুধুমাত্র আপনাকেই এই পদের জন্য কেন বেছে নেব, তো তখন উত্তর তোমার হওয়া উচিত কি? না, আমি কাজের প্রতি যথেষ্ট দায়িত্বশীল, সৎ, নিষ্ঠাবান, আমার মধ্যে দলগতভাবে কাজ করার ক্ষমতা আছে এবং আমি যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে সমস্যা সমাধান করতে পারি। তাহলে এটা কিন্তু তোমার উত্তর হওয়া উচিত। পরের প্রশ্ন, যদি স্কুলের কোনো গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে না পাওয়া যায় তবে আপনি কি করবেন? তখন তুমি উত্তর কি করবে? উত্তরটা হওয়া উচিত, প্রথমে আমি মাথা ঠান্ডা রেখে শান্তভাবে ভাববো যে ফাইলটি শেষবার কোথায় রাখা হয়েছিল। যদি নিজে খুঁজে না পাই তবে তৎক্ষণাৎ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যেমন প্রধান শিক্ষক মহাশয়কে বিষয়টি আমি জানাবো এবং ফাইলটি দ্রুত খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করব। এটাই কিন্তু তোমার উত্তর হওয়া উচিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, কিছু জিকে প্রশ্ন কিন্তু হবে, মাথায় খেয়াল রেখে দাও। এটা কিন্তু তোমাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে যেতে হবে। কিছু কোশ্চেন তোমাকে জিকে আকারের কিন্তু দেবে। যেমন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী কি বা শিক্ষামন্ত্রী কে, এরকম প্রশ্ন কিন্তু তোমাকে করবে। তখন তোমরা যদি অবশ্যই, যেটা বর্তমানে আছে, যে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হলেন শ্রী ব্রাত্য বসু মহাশয়, ঠিক আছে, শেষে কিন্তু একটা মহাশয় অ্যাড করবে তোমরা, বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি আছে,
যে আলিপুরদুয়ার জেলা কবে গঠিত হয়। যেহেতু তুমি আলিপুরদুয়ার ক্যান্ডিডেট, আলিপুরদুয়ারের, তা তোমাকে কিন্তু তোমার জেলা বা তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে কিন্তু কিছু প্রশ্ন করবেই। তুমি কিন্তু ওটা তোমাকে আগে থেকেই তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে কিন্তু টোটাল নলেজ কিন্তু তোমাকে গেইন করে কিন্তু যেতে হবে ইন্টারভিউ হলে। তো এরকম প্রশ্ন করবে যে আলিপুরদুয়ার জেলা কবে গঠিত হয় এবং পশ্চিমবঙ্গে এটি পশ্চিমবঙ্গের কততম জেলা। উত্তর তোমরা সবাই জানো এটা, যে আলিপুরদুয়ার জেলা 25শে জুন 2014 সালে জলপাইগুড়ি থেকে বিভক্ত হয়ে গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের 20তম জেলা। একদম সিম্পল সাধারণ কোশ্চেন, যেমন প্রশ্ন তেমন উত্তর, ঠিক আছে, বাড়িয়ে চাড়িয়ে বলার প্রয়োজন নেই। পরের প্রশ্ন দেখো কি আছে, যে আলিপুরদুয়ার জেলার কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বা তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে যে আলিপুরদুয়ার জেলার, ঠিক আছে, একটা প্রাণী একশৃঙ্গ গন্ডার, তো এটা সম্বন্ধে আমরা প্রায় শুনে থাকি, তো এইটা মানে কোন জাতীয় উদ্যানে এটা পাওয়া যায়, ঠিক আছে, বা ওই জাতীয় উদ্যানটা কোন নদীর তীরে অবস্থিত, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে করবে। তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এবং এখানে তোমরা যদি ইনক্লুড করতে চাও করতে পারো যে একশৃঙ্গ গন্ডারটা শুধুমাত্র জলদাপাড়াতেই পাওয়া যায় না, এটা কিন্তু আমরা জানি আসামেও কিন্তু পাওয়া যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। তো এটা বললে বলতে পারো, বাট তোমাকে যেটা প্রশ্ন করা হয়েছে তুমি চেষ্টা করবে সেটারই উত্তর দেওয়ার। এটি তোরসা নদীর তীরে অবস্থিত। তাহলে এটা তোরসা নদীর তীরে অবস্থিত, যেমন প্রশ্ন তেমন উত্তর। দেখো প্রশ্ন আরো কিছু হতে পারে, কিছু অড প্রশ্ন, যেমন দেখো আলিপুরদুয়ার জেলার কোন বিশিষ্ট ব্যক্তি 2023 সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন এবং কেন। উত্তর আলিপুরদুয়ার জেলার টোটো পাড়ার বাসিন্দা ধনীরাম টোটো 2023 সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তিনি বিলুপ্ত প্রায় টোটো ভাষায় বর্ণমালা ও লিপি তৈরি করার জন্য এই সম্মান পেয়েছেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ সরকারের যে কন্যাশ্রী প্রকল্প, এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা কি কি তোমাকে প্রশ্ন করতেই পারে। তা তোমাকে উত্তর যেটা সেটা তোমাকে দিতে হবে যে এই প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়েদের বছরে 1000 টাকা স্কলারশিপ, মানে যেটা আগে ছিল 750 টাকা ছিল আগে, এবং 18 বছর বয়সে অবিবাহিত মেয়েদের পড়াশোনার জন্য এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয়। এটি মূলত বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে তৈরি। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাকে সুন্দর করে বলে দিতে হবে এবং সম্পূর্ণ কিন্তু তুমি তোমার নিজের ভাষায় এই কথাগুলো বলবে। আমি বলে দেবো তোমাদের যে ইন্টারভিউ এর কিছু টিপস কিন্তু নিচে আমার দেওয়া থাকবে প্রত্যেকটা ক্লাসে। আমি তোমাদের অনেকগুলো ক্লাস করাবো। এটা দেখো বলছে যদি আপনার পোস্টিং যদি আপনার পোস্টিং অন্য জেলার কোনো প্রত্যন্ত গ্রামে হয় তবে আপনি কি সেখানে কাজ করতে রাজি। উত্তর কি না, তোমাকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই আসবে, ঠিক আছে, তখন তোমাকে উত্তর দিতে হবে যে হ্যাঁ আমি সানন্দে রাজি হব। সরকারি কর্মী হিসাবে রাজ্যের প্রতিটি জায়গায় সেবা করা আমার কর্তব্য। আমি সেখানে স্থানীয় মানুষের সাথে মিশে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। এই রকমই কিন্তু তোমাকে উত্তর দিয়ে আসতে হবে। তুমি বলবে যে না স্যার আমি আমার বাড়ির কাছে আমার পোস্টিং চাই, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার চাকরি কিন্তু হবে না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি প্রশ্ন বলছে। এরকম কিছু সিচুয়েশন বেস কোশ্চেন তোমাকে দিয়ে দেবে। যেমন কোশ্চেনটা এরকম দিয়েছে, আপনি যদি সহকর্মীদের সাথে মতবিরোধে জড়িয়ে পড়েন তাহলে কি করবেন। অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করবে, তুমি তার উত্তর তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। উত্তরটা এটা হওয়া উচিত যে আমি প্রথমে শান্তভাবে বিষয়টি বোঝার চেষ্টা করব এবং সহকর্মীর মতামতকে সম্মান করব। প্রয়োজনে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানোর চেষ্টা করব, কারণ একটি ভালো কর্মপরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের তোমাকে কিন্তু উত্তরটা দিয়ে বেরিয়ে আসতে হবে। আরো দেখো কি ধরনের কোশ্চেন হতে পারে, যে সময় মতো কাজ শেষ করতে না পারলে আপনি কি করবেন। এই ধরনের সিচুয়েশন বেস কিন্তু তোমাকে কোশ্চেন করবেই। আমি সবসময় সময় মেনে কাজ করার চেষ্টা করি, তবে কোনো কারণে দেরি হলে আমি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং অতিরিক্ত সময় দিয়ে কাজটি সম্পন্ন করার চেষ্টা করব। ভবিষ্যতে যেন এমন না হয় তার জন্য পরিকল্পনা আরো উন্নত করব। বুঝা গেল? আচ্ছা,
এই ধরনের কোশ্চেন করবেই করবে যে আপনার একটা দুর্বলতা বা আপনার দুর্বলতা কি, আপনার সবলতা কি, ঠিক আছে, আপনার স্ট্রেংথ বা উইকনেস, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। দেখো এই কোশ্চেনে কি করে আসছিল যে আপনার দুর্বলতা কি, উত্তরটা দেখো কেমন হওয়া উচিত। দুর্বলতা মানে তুমি তোমার দুর্বলতাতে দিয়ে আসবে না, এরকম কিন্তু নয়। অনেক সময় আমি কাজ নিখুঁত করার চক্করে অতিরিক্ত সময় ব্যয় করে ফেলি, তবে বর্তমানে আমি এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। উত্তরটা কিন্তু এই রকম সুন্দর করে দিয়ে আসবে এবং পজিটিভ ভাইবস এর উত্তর দিয়ে আসবে। দেখো তোমাকে প্রশ্ন করলো তোমার দুর্বলতা কি, তুমি কিন্তু দুর্বলতা অ্যাকচুয়ালি বলনি, তুমি তোমার সফলতাকেই জানিয়েছো ওখানে, এমন ভাবে তোমার উত্তরটা কিন্তু হওয়া উচিত। পরের প্রশ্ন, যে আপনি কম্পিউটার সম্বন্ধে কতটা জানেন। এটা স্পেশালি যারা গ্রুপ সি কর্মী তাদের কিন্তু এই প্রশ্ন কিন্তু করতে পারে। তখন তুমি বলবে আমি কম্পিউটারের যে বেসিক কাজ যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, ডাটা এন্ট্রি, তোমার ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি ভালোভাবে জানি। প্রয়োজনে নতুন সফটওয়্যার বা কাজ দ্রুত শিখে নেওয়ার ক্ষমতাও আমার আছে, এই কথাটা কিন্তু তোমাকে বলতে হবে। এবং সর্বোপরি লাস্ট প্রশ্ন যেটা, যে আপনি কেন এই সরকারি চাকরিতে বা আপনি কেন সরকারি চাকরি করতে চান, এই প্রশ্ন তোমাকে কিন্তু করবেই। তখন উত্তরটা কি হওয়া উচিত তোমার, সরকারি চাকরি আমাকে স্থায়িত্ব, ঠিক আছে, সম্মান এবং মানুষের সেবা করার সুযোগ দেয়। এখানে একটা কথা অ্যাড করতে পারো যে সরকারি চাকরি আমাকে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দেয়, ঠিক আছে, মানে আর্থিক স্ট্যাবিলিটি দেয়। এবং দেখো স্থায়িত্ব বলেছি মানে এটা কিন্তু ব্যাপারটা এসে যাচ্ছে, ঠিক আছে, সম্মান, মানুষের সেবা করার সুযোগ দেয়। আমি চাই সমাজের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে এবং নিজের কাজের মাধ্যমে মানুষের উপকার করতে। তাহলে এইটা কিন্তু তোমার এই কেন সরকারি চাকরি করতে চাও তার উত্তর কিন্তু এটা হওয়া উচিত। তো এটা বলে তুমি কিন্তু বেরিয়ে আসবে এবং এন্ট্রি এক্সিট এই হিবিজিবি ব্যাপারে আমি কিন্তু তোমাদের অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং দেখো কিছু ইন্টারভিউ এর টিপস যেটা আমি তোমাদের বলেছি, সেটা ইন্টারভিউতে শুধু উত্তর মুখস্থ বললে হবে না, কি কি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ধরো আমি তোমাদের লিখিয়ে দিলাম, তোমরা দেখে নিলে, ঠিক আছে, দিয়ে এইভাবে করলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে, যেমন কি ধরো কোনো স্যার তোমাকে বা স্যার বা ম্যাডাম তোমাকে কোশ্চেন করলো, তুমি তোমার তার চোখে চোখ রেখে তোমাকে কিন্তু উত্তরটা দিতে হবে। নিচের দিকে বা উপর দিকে মুখ এই করে কিন্তু উত্তর দেওয়া যাবে না। আত্মবিশ্বাসী থাকতে হবে তোমাকে, ছোট, পরিষ্কার এবং ভদ্রভাবে উত্তর তোমাকে দিতে হবে। এবং কথা বলার সময় ধীরে ধীরে বা পরিষ্কার ভাবে, সরি, কথা বলার সময় ধীরে, এবং মানে ধীরে বলতে তোমাকে এমন এত বেশি ধীরে নয়, ঠিক আছে, যেটা নর্মালি কথাবার্তা হওয়া উচিত, এবং পরিষ্কার ভাবে বলবেন। মুখে সর্বদা একটা সহজ হাসি ও আত্মবিশ্বাস বজায় রাখবেন। আপনার উত্তরগুলো মুখস্থ করার বদলে নিজের ভাষায় বলার চেষ্টা করতে হবে, যাতে তোমার ইমপ্রেশনটা ভালো হয়। এবং তোমাদের জন্য যারা এরকম মক ইন্টারভিউ দিতে চাইছো অনলাইনে এবং ইন্টারভিউ এর ম্যাটেরিয়ালস নিতে চাইছো, তাদের জন্য আমি একটা ব্যাচ কিন্তু তোমার ইন্টারভিউ ব্যাচ একটা করেছি। তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু ইন্টারভিউ ব্যাচে যোগদান করতে পারো, অথবা যারা মক ইন্টারভিউ দিতে চাইছো আমি একটা কিন্তু হোয়াটসঅ্যাপ লিংক দেব, সেই লিংকে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে। যারা ইন্টারেস্টেড থাকবে অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে মক ইন্টারভিউ দিতে, যাতে তোমার সাহসিকতা বা তোমার মানে সাহসটাকে বাড়ানো যায়, ঠিক আছে। তো তার জন্য কিন্তু মক ইন্টারভিউর আমি ব্যবস্থা করব। যদি কেউ দিতে চাও বা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।